মার্কেট ক্র্যাশ হলেই সাধারণ মানুষ প্যানিক করে যায়, কিন্তু বড় বড় যারা ইনভেস্টররা রয়েছেন, অর্থাৎ হাই নেটওয়ার্থ ইনভেস্টর, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, এই ইনভেস্টররা কিন্তু প্যানিক করে না, এরা করে ঠিক উল্টোটা। কারণ এই স্মার্ট মানি কিন্তু কখনোই ইমোশন দিয়ে নয়, লজিক দিয়ে তারা বাই করে। এরা প্যানিক করে না, সঠিক স্ট্র্যাটেজি দিয়ে বাই করে। মার্কেটে যখন এরা ইনভেস্টমেন্ট করবে বলে ডিসিশন নেয়, সেই স্মার্ট মানিরা কিন্তু কখনোই ইমোশন দিয়ে কিছু ডিসিশন নেয় না, তারা প্রপার লজিক, প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে তারপর তারা ডিসিশন নেয়। নমস্কার বন্ধুরা, আমি সবরিকা দেবরয়, ডিরেক্টর অফ পিএইচডি ক্যাপিটাল, অ্যান্ড পিএইচডি ক্যাপিটাল ইজ সেবি রেজিস্টার্ড, অ্যাপনি রেজিস্টার্ড, অ্যান্ড এমফি রেজিস্টার্ড. I have also done some NISM certification like equity derivative, currency derivative, commodity derivative, PMS distribution and mutual fund distribution also. বন্ধুরা, আমার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা দিয়ে আমি দেখেছি, মার্কেটে যখনই কোনো ক্র্যাশ আসে, ইন্ডিভিজুয়াল ইনভেস্টর যারা, রিটেল ইনভেস্টর যারা, তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে প্যানিক করে যায়, সেল করে দেয় এবং তারপর লস বুক করে ঘরে ফেরে এবং মার্কেটকে দোষারোপ করতে থাকে। কিন্তু সঠিকভাবে আপনি যদি স্টক মার্কেটে কিংবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে ওয়েলথ ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে কিন্তু ইমোশনাল হলে চলবে না। এই মার্কেটে যখন ক্র্যাশ করবে, সেই সময় সঠিকভাবে স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে, সঠিক ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে হবে, তবেই কিন্তু আপনি ফিউচারে লং টার্মের জন্য একটা বিশাল বড় ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। যে ওয়েলথ শুধুমাত্র ব্যাংকের রিটার্নকেই যে বিট দেবে তা নয়, এই ওয়েলথ কিন্তু ইনফ্লেশনকে বিট দিয়ে একটা খুব ভালো বড় রকমের ওয়েলথ কিন্তু তৈরি করতে সাহায্য করবে। রিসেন্ট একটা ঘটনা দেখুন, মার্চ মাসে যে কারেকশন হয়েছিল, এই কারেকশনটা যদি আপনি খেয়াল করেন যে লাস্ট বেশ কয়েক বছরের মধ্যে কিন্তু এটা একটা অন্যতম কারেকশন। এই কারেকশনে কিন্তু একটা বড় ফল এসেছিল। এই ফলের পিছনে অবশ্য বড় তিনটে কারণ ছিল। নাম্বার ওয়ান, ইরান ইউএস জিও পলিটিক্যাল টেনশন, গ্লোবাল আনসার্টেনিটি, ফরেন ইনভেস্টর সেলিং প্রেশার। মার্কেট পড়তেই সাধারণ যে ইনভেস্টররা রয়েছেন, রিটেল যে ইনভেস্টর রয়েছেন, তারা কিন্তু ভয় পায়। কিন্তু আসল সারপ্রাইজটা এখানেই লুকিয়ে। এই মার্চ মাসে যদি আপনি মিউচুয়াল ফান্ডের একটু হিস্ট্রিটা ঘাঁটেন, তাহলে দেখা যাবে যে 40,500 কোটি টাকার বাইং হয়েছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে। সাধারণ মানুষ যখন প্যানিক করছে, বিভিন্ন রকম জিওপলিটিক্যাল টেনশন দেখা যাচ্ছে, ইকোনমিক্যাল কোনো প্রবলেম তৈরি হচ্ছে, ম্যাক্রো লেভেলে যখন কোনো ইস্যু তৈরি হচ্ছে, তখন অধিকাংশ মানুষ সেল করছে। বিদেশি যে ইনভেস্টররা রয়েছে, তারাও ভয়ের কারণে সেল করছে। কিন্তু এই সময় মিউচুয়াল ফান্ড কিন্তু সঠিক রিসার্চ করে, সঠিক অপরচুনিটিটা কোথায় আছে, কোন কোম্পানির মধ্যে লুকিয়েছে, তারা সেটা খুঁজে বার করে সঠিকভাবে সঠিক প্রাইসে, অর্থাৎ ওভার ভ্যালুয়েশনে না গিয়ে মার্কেট ফলে যখন চিপ প্রাইসে আসে, তখনই কিন্তু ইনভেস্টমেন্ট করে। অর্থাৎ ডিপে অপরচুনিটি খুঁজে সঠিকভাবে বাইং স্ট্র্যাটেজি তৈরি করা হচ্ছে। তবে কি মিউচুয়াল ফান্ড কোম্পানি শুধুমাত্রই কিনছে? নো, শুধুমাত্র ইনভেস্টমেন্ট কিন্তু করছে না, তারা সেই সাথে সাথে কিন্তু অনেক কোম্পানির স্টক সেলও করে দিচ্ছে। তবে এই বাই এবং সেলের পিছনে রয়েছে একটা বিশাল বড় স্ট্র্যাটেজি। তো প্রথমে এই মিউচুয়াল ফান্ড যখন বাই করে, সেই বাইয়ের পেছনে কিন্তু তিনটে স্ট্র্যাটেজি লুকিয়ে আছে। তারা তিনটে পন্থা অবলম্বন করে তবেই বাই করছে। এই যে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো যে বাই করছে, এই বাইয়ের স্ট্র্যাটেজিটা যদি আপনিও সঠিকভাবে ফলো করেন, তাহলে হতে পারে হয়তো আপনি এমন একজন ইনভেস্টর যে কিনা শুধুমাত্র মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন না, ডিরেক্ট স্টক মার্কেটেও ইনভেস্টমেন্ট করছেন। তাহলে এই স্ট্র্যাটেজিটা ফলো করে আপনিও কিন্তু আপনার ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন। ইনভেস্টমেন্ট করার আগে যে তিনটে জিনিস প্রধানত দেখছে, তার মধ্যে প্রথম হচ্ছে ভ্যালুয়েশন। অর্থাৎ মার্কেট যখন ফল করে, তখন বড় বড় কোম্পানির শেয়ার প্রাইস কিন্তু চিপে চলে আসে। অর্থাৎ এই সময় ভালো কোম্পানির শেয়ার সস্তায় পাওয়া যায়। তবে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো কি শুধু সস্তায় পেলেই উনি বাই করে নেবে? না, সবসময় যে সস্তায় পেলেই বাই করবে তা নয়। তার জন্য তারা ফলো করছে দ্বিতীয় পয়েন্ট, অর্থাৎ ফিউচার গ্রোথ। যে সমস্ত কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলে আগামী 2 বছর, 3 বছর বা 5 বছর বা 7 বছরে একটা ভালো অপরচুনিটি আসতে পারে, কোম্পানির বিজনেসে ভালো গ্রোথ হতে পারে, ভালো প্রফিট জেনারেট
হতে পারে সেই সমস্ত কোম্পানিগুলোতেই কিন্তু ইনভেস্টমেন্ট করছে। তাহলে বুঝলেন, প্রথমে দেখছে ভ্যালুয়েশন, তারপরে দেখছে ফিউচার গ্রোথ। এবার এই দুটো থাকলেই যে ইনভেস্টমেন্ট করছে তা নয়, তার সাথে সাথে কিন্তু তারা দেখছে 3 নম্বর পয়েন্ট, অর্থাৎ রিস্ক কতটা রয়েছে। ইনভেস্টমেন্ট করার সময় এই জিনিসটা দেখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ সমস্ত গ্রোথ কোম্পানি মানেই যে সেফটিটা রয়েছে তা কিন্তু নয়। কিছু কিছু কোম্পানি সাময়িকভাবে তো গ্রোথ দেবে, কিন্তু ফিউচারের জন্য এটা রিস্কিও হতে পারে। তাই ইনভেস্টমেন্ট করার সময় এই রিস্ক লেভেলটা যাচাই করে তারপরেই ইনভেস্টমেন্ট করতে হবে। কারণ ইনভেস্টমেন্ট করবেন আপনি যে স্টকে, সেই স্টক অবশ্যই স্টেবল হতে হবে, সেফটি হতে হবে, দুটো মিলিয়েই কিন্তু ব্যালেন্স হলে তবেই আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন, বা মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো ইনভেস্টমেন্ট করে। এবার চলে আসবো মিউচুয়াল ফান্ড কোম্পানির এই বাইং এবং সেলিং যে স্ট্র্যাটেজি রয়েছে, এই দুটোর পিছনে কি কারণ রয়েছে। কারণ এই কারণগুলো জানলেই আপনি কিন্তু সঠিকভাবে স্ট্র্যাটেজি নিজের জন্য তৈরি করতে পারবেন। কারণ মিউচুয়াল ফান্ড কোম্পানি কোনো স্টক সেল করে দিচ্ছে মানেই আপনি প্যানিক করে যাবেন, সেই স্টকে কোনো রকম ফিউচার নেই, কোনো গ্রোথ অপরচুনিটি নেই, এরকমটা নয়। আবার বাই করছে মানেই যে 2-4 মাসের মধ্যে খুব ভালো রিটার্ন দিতে চলেছে এই সমস্ত কোম্পানির শেয়ার প্রাইস, তা কিন্তু নয়। কারণ মিউচুয়াল ফান্ড কোম্পানি যখন ইনভেস্টমেন্ট করে তারা কিন্তু লং টার্মের হিসাব করে ইনভেস্টমেন্ট করে, ফিউচার প্রসপেক্টিভে তারা অ্যানালাইসিস করে যে কোন কোম্পানি কীরকম রিটার্ন জেনারেট করতে পারে, তাদের বিজনেস কতটা গ্রো করতে পারে, আগামী দিনে ইনভেস্টমেন্ট থেকে কি রিটার্ন তারা জেনারেট করবে, ইনভেস্টরদের কতটা সুবিধা দিতে পারে, এই সমস্ত পয়েন্টগুলো তারা বিচার করে। তো প্রথমেই চলে আসি আমি লার্জ ক্যাপের ক্ষেত্রে। মার্চ মাসে যখন ফল হয়েছিল, সেই মার্চ মাসের ফলে কিন্তু দেখা গেছে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো অতিরিক্ত পরিমাণে এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শেয়ারে ইনভেস্টমেন্ট করেছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন? মার্কেট যখন ফল করেছে তাহলে এই সমস্ত কোম্পানির স্টক কেন মিউচুয়াল ফান্ড কোম্পানি বেশি করে বাই করছে? উত্তরটা খুব সিম্পল। এই কোম্পানিগুলো মেনলি বড় কোম্পানি, স্ট্রং ম্যানেজমেন্ট রয়েছে, এস্টাবলিশড বিজনেস রয়েছে এবং মার্কেটে ট্রাস্টও বেশি রয়েছে। তাই এই সমস্ত কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার অর্থ আপনি এখান থেকে একটা স্টেবল রিটার্ন আশা করতেই পারেন। এবার মার্কেট যখন ক্র্যাশ করে, এই সময় দেখা যায় এই সমস্ত কোম্পানিগুলোর যে নর্মাল প্রাইস থাকে সেই প্রাইসের থেকেও অনেকটা নিচে চলে আসে, অর্থাৎ সস্তায় পাওয়া যায়। এইচডিএফসি ব্যাংক রিসেন্ট 17% কিন্তু ক্র্যাশ করেছিল, অর্থাৎ এইচডিএফসি ব্যাংকের যে শেয়ার প্রাইস, সে তার নর্মাল প্রাইসের তুলনায় কিন্তু 70% কমে কেনা যাচ্ছিল। তো সেই কারণে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো অতিরিক্ত পরিমাণে টাকা এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছে। মিউচুয়াল ফান্ডের লজিক কি ছিল? এক্সিলেন্ট বিজনেস, ফিউচার গ্রোথও রয়েছে, একটা মানে এক্সিলেন্ট প্রবাবিলিটি রয়েছে, তারপরে চিপ প্রাইসে পাওয়া যাচ্ছে, দেন ক্লিক অন বাই। অর্থাৎ মিউচুয়াল ফান্ড এই লজিকগুলো ফলো করেই কিন্তু বাইয়ের ডিসিশনটা নিয়ে নিল। অর্থাৎ লার্জ ক্যাপ মানেই এখান থেকে কিন্তু একটা স্টেবল রিটার্ন, সেফটি থাকছে, ফিউচার গ্রোথের সম্ভাবনাও ভালো থাকছে, ওভারঅল সবকিছু মিলিয়ে এই ডিসিশনটা নিচ্ছে। মিউচুয়াল ফান্ড কোম্পানিকে শুধুমাত্র লার্জ ক্যাপ স্টক বাই করেছে? নো, স্টক কিন্তু সেলও করেছে তারা। যেমন ধরুন পাওয়ার গ্রিড কর্পোরেশন, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ, অ্যাপোলোস হসপিটাল, এই ধরনের শেয়ারগুলো কিন্তু সেল করে দিয়েছে। এই ধরনের স্টক সেল করার পিছনে যে কনসেপ্ট রয়েছে সেটা হচ্ছে পোর্টফোলিও রিব্যালেন্সিং। অর্থাৎ এই ধরনের স্টকে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো অনেক দিন আগে থেকে ইনভেস্টমেন্ট করে রেখেছিল, একটা হাই ভ্যালুয়েশনে চলছিল এই ধরনের কোম্পানি। এবার হাই ভ্যালুয়েশনে চলার জন্য প্রচুর প্রফিটও হচ্ছিল, তাই এখানে কিছু পরিমাণ প্রফিট লক করার জন্য কিন্তু এই ধরনের কোম্পানির শেয়ার কিন্তু সেল করে দিয়েছে। অর্থাৎ এই সময় যদি হাই ভ্যালুয়েশনে তারা সঠিকভাবে সেল না করে, ভবিষ্যতে কিন্তু এই স্টকগুলো ক্র্যাশ করার সম্ভাবনা বেশি থাকে। তাই যখনই আবার ক্র্যাশ করবে তখন কিন্তু আবার সঠিক স্ট্র্যাটেজি তৈরি করে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো সেই সময় আবার এন্ট্রি নেবে। তাই সাময়িকভাবে পোর্টফোলিওকে রিব্যালেন্স করার জন্য কিন্তু এই সেলিং ডিসিশন। পোর্টফোলিও ব্যালেন্স রাখার জন্য দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে হাই ভ্যালুয়েশনের কারণে পোর্টফোলিওর যে ওয়েটেজ, কোনো কোনো স্টকে ওয়েটেজ অত্যন্ত হাই হয়ে যায়, কিন্তু ওয়েটেজ একটা স্টকে যদি অত্যন্ত হাই হয়ে যায় তাহলে রিস্কটাও কিন্তু অনেকটা হাই হয়ে যায়। তাই ওয়েটেজ সমান করার জন্য কিন্তু মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো এই ধরনের ডিসিশন নেয়।
তাই মনে রাখবেন সবসময় সেল মানেই কিন্তু যে কোম্পানির কোনো ব্যাড নিউজ আসতে চলেছে বা কোম্পানির ফিউচার খুব খারাপ হতে চলেছে এটা নয়। কিছু কিছু সময় সেল ডিসিশন নেওয়ার অর্থ হচ্ছে স্মার্ট ফান্ড ম্যানেজমেন্ট। এই স্মার্ট ফান্ড ম্যানেজমেন্ট করার জন্য সেলিংটাও প্রয়োজন। তাহলে কি মিউচুয়াল ফান্ড কোম্পানি শুধুমাত্র লার্জ ক্যাপেই বাইং সেলিং করছে? না, মিড ক্যাপেও কিন্তু বাইং সেলিং করছে। মিড ক্যাপে বাইং করেছে যে স্টকগুলো, সেই স্টকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অন্তিম বায়োসায়েন্সেস, আরবান কোম্পানি, সেন্ট্রাল মাইন্ড প্ল্যানিং। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে মিড ক্যাপ স্টক কেন বাই করছে? মিড ক্যাপ স্টক গুলোর মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে ফিউচার লার্জ ক্যাপ হওয়ার সম্ভাবনা। কারণ এই কোম্পানিগুলোই কিন্তু আগামী দিনে লার্জ ক্যাপে চলে যাবে। যখন লার্জ ক্যাপে যাবে, আর্লি যদি কেনা থাকে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর, তাহলে তারা কিন্তু বেশি প্রফিট জেনারেট করার সুযোগ পাবে। আজকে কম দামে কেনা মানেই আগামী 5 বছর 7 বছরে একটা বিশাল বড় প্রফিট জেনারেট করতে পারবে। অর্থাৎ মিড ক্যাপ বাইং করা মানেই ফিউচার গ্রোথকে পিক করা। অর্থাৎ মিউচুয়াল ফান্ড কোম্পানি যে মিড ক্যাপ কোম্পানিগুলোকে বেশি পরিমাণে সেল করে দিয়েছে, যেমন ধরুন পেট্রোনেট, এলএনজি, কোফোর্স, কেআইই ইন্ডাস্ট্রিজ। কিন্তু কেন? কারণ সব সেক্টর কিন্তু সবসময় স্ট্রং হয় না। বিগত দিনে যে স্টকগুলো খুব ভালো পারফর্ম করেছে, বর্তমান যে ম্যাক্রো ইকোনমিক্যাল সিচুয়েশন রয়েছে, সেই সিচুয়েশনে দাঁড়িয়ে আপনি একটু বিচার বিশ্লেষণ করে দেখেন, তাহলে দেখবেন যে গ্যাস সেক্টরের উপর কিন্তু একটা বিশাল প্রেসার রয়েছে, আইটি সেক্টরের মধ্যে একটা উইকনেস রয়েছে, ডিমান্ড স্লো ডাউন হয়ে গেছে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ফান্ড কোম্পানি এই ধরনের কোম্পানিগুলোকে সেল করে দিয়ে তার রিস্ক যতটা পারে কমিয়ে নেয়। এই ধরনের স্টকে ফিউচার পোটেনশিয়াল তো প্রচুর আছে, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে রিস্ক অত্যন্ত হাই রয়েছে। তাই প্রপার রিস্ক ম্যানেজমেন্টের দিক বিচার করেই কিন্তু তারা এই ধরনের মিড ক্যাপ স্টকগুলোকে সেল করে দেয়। লার্জ ক্যাপ মিড ক্যাপের সাথে সাথে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো কিন্তু স্মল ক্যাপেও ইনভেস্টমেন্ট করে, কারণ স্মল ক্যাপের মধ্যে যেমন হিউজ পোটেনশিয়াল রয়েছে, আবার অন্যদিকে কিন্তু হিউজ রিস্কও রয়েছে। তাই মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো যখন স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় তারা একটা লিমিটেড অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করে, খুব বেশি অ্যামাউন্ট কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করে না, কারণ এখানে কিন্তু রিস্কটাও কিন্তু প্রচুর রয়েছে। তাই সব দিক বিচার করে মিউচুয়াল ফান্ড কোম্পানি তবেই ইনভেস্টমেন্ট করছে। আর ইনভেস্টমেন্টের এই যে লজিক, এই লজিকগুলো আপনি যদি কোনো কোম্পানি চুজ করেন, সেই কোম্পানির উপর এই লজিকগুলো নিয়ে আপনি কিন্তু আপনার মতো করে একবার ভাবনা চিন্তা করতে পারেন, তারপরেই ডিসিশন নিয়ে ইনভেস্টমেন্ট করতে পারেন। একটা কথা সবসময় মনে রাখবেন, স্মল ক্যাপ মানে অপরচুনিটি তো আছেই, কিন্তু স্মল ক্যাপ মানে সব সময় যে অপরচুনিটি আছে এরকম বিশ্বাস নিয়ে ব্লাইন্ডলি কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না। ইনভেস্টমেন্ট করার আগে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করবেন, পজিশন সাইজিং করবেন এবং সঠিক ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে তারপরেই ইনভেস্টমেন্ট করবেন। আর আপনারা যদি মনে করেন যে পিএইচডি ক্যাপিটালের থেকে আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস শিখবেন, তাহলে 7074751778 এই নম্বরে আমাদের টিম মেম্বারদের সাথে কিন্তু যুক্ত হতে ভুলবেন না। অর্থাৎ আমি এতক্ষণ ধরে যে আলোচনা করলাম মিউচুয়াল ফান্ডের যে স্ট্র্যাটেজি নিয়ে, এটাকে যদি একদম শর্টে আমি বলতে চাই, তাহলে এক কথায় লার্জ ক্যাপ মানে সেফটি বাই, মিড ক্যাপ মানে গ্রোথ বাই, সাম স্টক সেল মানে হচ্ছে ব্যালেন্স প্লাস রিস্ক কন্ট্রোল। স্মল ক্যাপের ক্ষেত্রেও কিন্তু লিমিটেড বাই স্ট্র্যাটেজি এক্সপোজার। আর এটাই হচ্ছে স্মার্ট প্রফেশনাল ইনভেস্টিং, নো ইমোশন, অনলি লজিক্যাল। এফআইআই অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিন্তু অনেক সময় ফিয়ারের কারণে সেলিং প্রেশার বাড়িয়ে দেয়। এটা হতে পারে গ্লোবাল প্রেশারের জন্য, কারেন্সি ইস্যুর জন্য এবং নানা রকম যে ইকোনমিক্যাল প্রবলেম, এগুলোর জন্য ফরেন ইনভেস্টররা কিন্তু রিস্ক নিতে চায় না। আর ঠিক সেই সময় আমাদের যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি রয়েছে, অর্থাৎ ডিআইআই, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টররা রয়েছে, তারাই কিন্তু সঠিকভাবে লজিক্যাল ওয়েতে সেই সময় মার্কেটে এন্ট্রি নিচ্ছে। আর স্মার্ট মানে কিন্তু স্মার্টলি ইনভেস্টমেন্ট করার অর্থই হচ্ছে দেশের গ্রোথ, দশের গ্রোথ। কারণ আলটিমেটলি ডিআইআইরা যারা যে এই অর্থটা ইনভেস্টমেন্ট করছে মার্কেটে, ওটা কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষেরই অর্থ। আর এই কারণেই দেশের ইকোনমি কিন্তু এফআইআই অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরের উপর থেকে সরে গিয়ে ধীরে ধীরে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের উপর ডিপেন্ড করছে, মার্কেট শিফট হচ্ছে। আর এটাই কিন্তু ইন্ডিয়ার গ্রোথের একটা পজিটিভ সিগন্যাল বলতে পারেন।
তাই বন্ধুরা, ইনভেস্টমেন্ট আপনাকে করতেই হবে। আপনি আজ শুরু করুন কিংবা 2 বছর পরে শুরু করুন, শুরু আপনাকে করতেই হবে। কারণ ইন্ডিয়ার শুধুমাত্র গ্রোথ হবে তখনই যখন আমাদের প্রত্যেকের গ্রোথ হবে। আমরা কিন্তু ভারতবাসী, আমাদের গ্রোথের সাথে সাথে কিন্তু ভারতের গ্রোথ লেখা রয়েছে। তাই আর বন্ধুরা, দেরি না করে ইনভেস্টমেন্ট জার্নিটা শুরু করুন। আর আপনি যদি কনফিউজড হন, বুঝতে না পারেন যে কোথা থেকে কিভাবে স্মার্টভাবে ইনভেস্টমেন্ট জার্নিটা স্টার্ট করবেন, তাহলে অতি অবশ্যই পিএইচডি ক্যাপিটালের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ পিএইচডি ক্যাপিটাল আপনার শুধুমাত্র লার্নিং নয়, লার্নিং, আর্নিং এবং ইনভেস্টিং এই সমস্ত কিছুতে কিন্তু সহযোগিতা করতে অত্যন্তভাবে এগিয়ে আসছে। তো বন্ধুরা, দেরি না করে এখনই আমাদের www.phdcapital.in ওয়েবসাইটটি ভিজিট করুন। আমাদের সমস্ত পরিষেবা সংক্রান্ত তথ্য সেখান থেকে আপনি একবার চেক করে নিতে পারেন। আর চাইলে আপনি 7074751778 এই নম্বরে আমাদের টিম মেম্বারদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে লাইক করে এবং কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি আপনার এই ধরনের রিসার্চ ভালো লাগে, তাহলে অতি অবশ্যই আপনি আপনার প্রিয়জন অর্থাৎ ফ্যামিলি, ফ্রেন্ড তাদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা পিএইচডি ক্যাপিটালের সাথে থাকুন এবং শিখতে থাকুন।